হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের রুটিন অনুযায়ী এখন ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর আজ থেকে আমরা 2 নম্বর অধ্যায়ের বড় প্রশ্ন পড়া শুরু করব। আমাদের 1 নম্বর অধ্যায় থেকে ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ এমসিকিউ কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের বলেছি যে সিলেবাসটা কমানোর ফলে প্রথম অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন পড়বে না পরীক্ষায়, ঠিক আছে? সেই কারণে আমাদের এসএকিউ এমসিকিউ কমপ্লিট হলো, ওই জন্য আমরা 2 নম্বর অধ্যায়টা স্টার্ট করছি। এক্ষেত্রে তোমাদের যেটা বলার আছে সেটা হচ্ছে আমরা কিন্তু টেক্সট বইটাও কিছুটা কিছুটা পড়ব। আজকের ক্লাসে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন আলোচনা করছি, পরের ক্লাসে কিন্তু আমরা 1 নম্বর অধ্যায় থেকে আবার টেক্সট বইটা কিছুটা পড়ে নেব। তোমাদের কিন্তু টেক্সট বইটাও কিছুটা পড়িয়েছিলাম আমি 1 নম্বর অধ্যায়ের। চলো আজকের ক্লাসটা ভালো করে বুঝে নাও। তোমাদের তো এই পিডিএফটা দেওয়া হবে, সেই পিডিএফটা খাতায় কিন্তু লিখে নেবে যে 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের এই বড় প্রশ্নগুলো তৈরি করতে হবে। আর আজকের ক্লাসে তোমাদের আমি এই প্রশ্নটার অ্যান্সারটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা দাও ও রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, ঠিক আছে? এই প্রশ্নটা আলোচনা করার আগে তোমরা যারা ভিডিওটা দেখছো, ইউটিউবে যারা দেখতে পাচ্ছ, তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে অনলাইন কোচিং ক্লাস চলছে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর। সেক্ষেত্রে তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো, এরকম ক্লাস পাবে এবং সঙ্গে তোমরা এই ক্লাসের পিডিএফ নোটও সম্পূর্ণ পেয়ে যাবে। সেক্ষেত্রে অ্যাডমিশান নিতে গেলে তোমাদের মাসে 150 টাকা করে মাইনে দিতে হবে, আর সপ্তাহে 2টো করে ক্লাস থাকবে। মাসে 150 টাকা করে মাইনে, সপ্তাহে 2টো করে ক্লাস, এবং 1 মাস আমাদের যতটা পড়াশোনা হবে পরের মাসের প্রথম সপ্তাহে সেটা একটা ছোট্ট করে মক টেস্ট 20 নম্বরে। এইভাবে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাচ্ছি আমি। আর তোমাদের সঙ্গে টেক্সট বইটাও কিন্তু পড়ানো হবে কিছুটা কিছুটা, ঠিক আছে? সম্পূর্ণ টেক্সট বই পড়ানো সম্ভব নয়, ইম্পর্টেন্ট পার্টগুলো টেক্সট বইয়ের পড়ানো হবে, ঠিক আছে? যাই হোক, আজকে ক্লাসটা ভালো করে বুঝে নাও। প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা আছে দেখো, রাষ্ট্রের সংজ্ঞা দাও ও রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাষ্ট্র হলো রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয়। রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ। কিন্তু রাষ্ট্রের সংজ্ঞা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেনি। ডেভিড ইস্টনের দেওয়া তথ্য অনুসারে রাষ্ট্রের প্রায় 145টি সংজ্ঞা রয়েছে। তাহলে ডেভিড ইস্টনের দেওয়া তথ্য অনুসারে কি রাষ্ট্রের প্রায় 145টা সংজ্ঞা রয়েছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, কয়েকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? দেখো, অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্র হলো পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। কিন্তু অ্যারিস্টটলের সংজ্ঞা অসম্পূর্ণ। বর্তমানে পরিবার ও গ্রাম ছাড়া রাষ্ট্রের মধ্যে রয়েছে শহর থাকে। রাষ্ট্রের মধ্যে কি শহর থাকে? এই সংজ্ঞার মধ্যে তার কোনো উল্লেখ নেই। বোদা আইনের দৃষ্টিতে, এই নামটা আছে বোদা, ঠিক আছে? বয় চন্দ্রবিন্দু ওকা দয়াকা। বোদা আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন, রাষ্ট্র হলো বিত্ত সমৃদ্ধ পরিবারগুলির এক মিলিত সঙ্গ, যা যুক্তি ও চরম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, মার্কিন রাষ্ট্রপতি উইলসন বলেছেন রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী। আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি। কি বললাম? রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি। কিন্তু একমাত্র আইনের মাপকাঠি দিয়ে রাষ্ট্রকে বিচার করা যায় না, বা রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া সঠিক নয়। আইনের মাপকাঠি দিয়ে রাষ্ট্রকে বিচার করা যায় না, বা রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া সঠিক নয়, তাই এই সংজ্ঞা গ্রহণযোগ্য নয়। তারপরে বলা হচ্ছে দেখো, জার্মান দার্শনিক বুন্সলি রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ। জার্মান দার্শনিক বুন্সলি রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ। কিন্তু এই সংজ্ঞার মধ্যে সার্বভৌমিকতার উল্লেখ নেই। অন্যদিকে লেনিন, এটা লেনিন আছে লয়কা দন্তানহস্যই দন্তান্ন, লেনিন একজন মার্ক্সবাদী ছিলেন। লেনিন বলেছেন, কি বলেছেন? রাষ্ট্র হলো শ্রেণী শাসনের একটি যন্ত্র, যে যন্ত্র দিয়ে এক শ্রেণী অপর শ্রেণীকে শোষণ করে। কিন্তু রাষ্ট্রের এই সংজ্ঞা এক বিশেষ দৃষ্টিকোণ থেকে দেয়া হয়েছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, অধ্যাপক গার্নার বিভিন্ন সংজ্ঞার মধ্যে সমন্বয় সাধন করে
যে সংজ্ঞা দিয়েছেন তা গ্রহণযোগ্য। তাহলে এই যে রাষ্ট্রের সংজ্ঞা, এটা সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন? অধ্যাপক গার্নার দিয়েছে। ছোট প্রশ্ন যদি আসে তোমাদের এটা লিখতে হবে অ্যান্সার, ঠিক আছে? তার ভাষায় বলা যায় রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় মুক্ত এবং যার একটি সুসংগঠিত শাসন ব্যবস্থা আছে, যে শাসন ব্যবস্থার প্রতি আদিবাসীদের অধিকাংশই স্বাভাবিকভাবে আনুগত্য দেখায়। আদিবাসীদের অধিকাংশ কি স্বাভাবিকভাবে আনুগত্য দেখায়। এবারে দেখো রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো দেখো কি বলা হচ্ছে। দেখো রাষ্ট্রের বৈশিষ্ট্যতে রাষ্ট্রের বৈশিষ্ট্য কতগুলো আছে সেটা আগে দেখতে হবে আমাদের। যে অধ্যাপক গার্নারের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কটা? 4টে। এগুলি ছাড়াও আরও দুটো বৈশিষ্ট্য আছে। বলছে দেখো এগুলি আগে দেখো, এগুলি ছাড়াও কিন্তু দুটো বৈশিষ্ট্য আমরা লিখেছি, একটা হচ্ছে স্থায়িত্ব আর একটা হচ্ছে স্বীকৃতি। এগুলো এক্সট্রা বৈশিষ্ট্য। আর প্রধান যে বৈশিষ্ট্য হচ্ছে এই 4টে, মনে রাখতে হবে খুব ভালো করে। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার আর সার্বভৌমিকতা। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমিকতা। আর যদি বলা যায়, প্রশ্ন আসছে ছোট প্রশ্ন, যে সবথেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? সার্বভৌমিকতা। সার্বভৌমিকতার মানে জানো? চূড়ান্ত ক্ষমতা, ঠিক আছে? অর্থাৎ রাষ্ট্রের অর্থাৎ একটা দেশের মধ্যে রাষ্ট্র চূড়ান্ত ক্ষমতা বলবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রথম পয়েন্ট জনসমষ্টি। রাষ্ট্র মানুষের প্রয়োজনে মানুষের তৈরি একটি প্রতিষ্ঠান। জনগণকে বাদ দিয়ে রাষ্ট্রের কথা কল্পনা করা যায় না। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড তাই বলেছেন, রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী বহু সংখ্যক লোকের সমষ্টি। রাষ্ট্রের মধ্যে বসবাসকারী জনসাধারণকে 3 ভাগে ভাগ করা যায়। খুব ভালো করে শোনো, 3 ভাগে ভাগ করা যায়: নাগরিক, বিদেশি আর একটা হচ্ছে কি প্রজা। নাগরিকরা রাষ্ট্রের সদস্য, বলছে নাগরিকরা রাষ্ট্রের সদস্য, রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখায় এবং সুযোগ সুবিধা ভোগ করে। অন্যদিকে রাষ্ট্রের মধ্যে যেসব অন্যান্য দেশের নাগরিক বসবাস করে তাদের বিদেশি বলা হয়। এছাড়া বিদেশি শাসনের অধীনে বসবাসকারী জনগণকে প্রজা বলা হয়। তারপরে দেখো, তবে একটি রাষ্ট্রের জনসংখ্যা ঠিক কত হওয়া উচিত তা নিয়ে মতপার্থক্য দেখা যায়। সংখ্যা খুব কম বা বেশি কোনোটাই কাম্য নয়। জনসংখ্যা ও সম্পদের মধ্যে একটা সামঞ্জস্য থাকা প্রয়োজন। পরের বৈশিষ্ট্য আছে আমাদের নির্দিষ্ট ভূখণ্ড। এখানে কি বলা হচ্ছে? নির্দিষ্ট ভূখণ্ড হলো রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান। বুনসলি বলেছেন, নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না। নির্দিষ্ট ভূখণ্ড বলতে শুধুমাত্র মাটির উপরিভাগকে বোঝায় না, তার মধ্যে নদী, নালা, পাহাড়, পর্বত, এমনকি মাটির নিচের সম্পদও ভূখণ্ডের অন্তর্ভুক্ত। বর্তমানে উপকূল থেকে 15 কিমি পর্যন্ত সামুদ্রিক এলাকাকে রাষ্ট্রের আওতার মধ্যে ধরা হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, বলছে তবে ভূখণ্ড কতটা হওয়া উচিত তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত নন। রুশো ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষপাতী। অন্যদিকে জার্মান দার্শনিক টিটসকে রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলেছেন, কারণ তা অর্থনৈতিক ও সামরিক দিক থেকে দুর্বল হবে, কিন্তু তা ঠিক নয়। জাপান ক্ষুদ্র রাষ্ট্র হলেও যথেষ্ট শক্তিশালী। আসল কথা হলো রাষ্ট্র হতে গেলে ভূখণ্ড থাকা চাই। তারপরের পয়েন্ট আছে আমাদের কি? সরকার। এখানে কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্র সম্পূর্ণভাবে একটি তাত্ত্বিক ধারণা। বিমূর্ত রাষ্ট্রের বাস্তব রূপ হলো সরকার। কার্যক্ষেত্রে রাষ্ট্র বলতে আমরা সরকারকেই বুঝি। উইলবির মতে সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে কি করে? কার্যকর করে। সরকার মানুষের মস্তিষ্কের মতো। মস্তিষ্ক যেমন শরীরকে পরিচালনা করে, সরকার তেমনি রাষ্ট্রকে পরিচালনা করে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে। কেমন দেখো, একনায়কতান্ত্রিক, ঠিক আছে, এককেন্দ্রিক, সমাজতান্ত্রিক আর গণতান্ত্রিক প্রভৃতি। তারপরের আমাদের বৈশিষ্ট্য কী ছিল? গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সার্বভৌমত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো,
অধ্যাপক গেটেলের মতে সার্বভৌমিকতা হলো আধুনিক রাষ্ট্রের ভিত্তি। অনেকে মনে করেন রাষ্ট্রের মস্তিষ্ক যদি সরকার হয় তবে তার পান হলো সার্বভৌমত্ব। অধ্যাপক ল্যাস্কি বলেছেন এই সার্বভৌমকতাই রাষ্ট্রকে অন্য রাষ্ট্র থেকে পৃথক করে। তারপরে দেখো, সার্বভৌমিকতার দুটি দিক আছে, অভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে নিজ এলাকার মধ্যে রাষ্ট্রের চূড়ান্ত ও চরম ক্ষমতাকে বোঝায়। এই ক্ষমতা বলে রাষ্ট্র তার অধীনস্থ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আদেশ জারি করে এবং তা বলবৎ করে। বাহ্যিক সার্বভৌমিকতার অর্থ আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র স্বাধীনভাবে কাজ করবে। তারপরে দেখো কি আছে, স্থায়িত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, যে রাষ্ট্রের কোনো স্থায়িত্ব নেই তাকে রাষ্ট্র বলা যাবে না। আজকে যে সরকার ক্ষমতায় আছে কাল নাও থাকতে পারে, কিন্তু রাষ্ট্র চিরস্থায়ী। অবশ্য মার্ক্সবাদীরা রাষ্ট্রের স্থায়িত্বকে মেনে নিতে চাননি। মার্ক্সবাদীরা কি রাষ্ট্রের স্থায়িত্বকে মেনে নিতে চাননি। পরের পয়েন্ট আছে দেখো, স্বীকৃতি। বর্তমানে স্বীকৃতি পাওয়া রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য। রাষ্ট্রের মর্যাদা পেতে গেলে অন্য রাষ্ট্রের স্বীকৃতি পেতে হবে। এবারে ছোট করে একটা মূল্যায়ন লিখে দেবে। সুতরাং দেখা যাচ্ছে রাষ্ট্রের একাধিক বৈশিষ্ট্য আছে। এর মধ্যে নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, জনসমষ্টি গুরুত্বপূর্ণ হলেও সবথেকে গুরুত্বপূর্ণ হলো সার্বভৌমিকতা। তোমাদের নোটটা পিডিএফটা দিচ্ছি, ভালো করে তোমরা লিখবে, লিখে পড়ো এবং কোথাও সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, আমরা 2 নম্বর অধ্যায় শুরু করলাম আজ থেকে। আর আমরা কিন্তু পরের মাসের প্রথম দিকে একটা ছোট্ট করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যে পরের মাসের প্রথম দিকে একটা ছোট্ট করে 20 নম্বরের মক টেস্ট হবে। এখন থেকে ভালো করে পড়ো তোমরা।